ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন গল্পটি কেমন লাগছে। পরবর্তী পর্বগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। তবে চলুন গল্পটি শুরু করা যাক। গল্পের নাম যাও পাখি বলো তারে, লেখিকা ঈশানুর তাসমিয়া মীরা, পর্ব 43। সকালে ঘুম থেকে উঠতেই দেখলাম আমি আমার নিজ রুমে শুয়ে, কিন্তু আমি তো রেয়ানের রুমে ছিলাম। এখানে কিভাবে এলাম? পরপরই ভাবলাম হয়তো রেয়ান দিয়ে গেছেন আমাকে। বড় একটা নিঃশ্বাস ফেলে বিছানা ছেড়ে দাঁড়ালাম আমি। ফ্রেশ হয়ে রুমে আসতেই রেয়ানকে বিছানায় আধশোয়া হয়ে ফোন চাপতে দেখে অবাক হলাম। উনি আবার কখন এলেন? আমার উপস্থিতি বুঝতে পেরে ফোনের দিকে তাকিয়ে থেকেই বলে উঠলেন উনি, ওয়ে এক কাপ কফি আনো তো। আহা, কি সুন্দর আদেশ! মোটেও ভালো লাগলো না আমার। তার দিকে সরু চোখে তাকিয়ে বললাম, আপনি এখানে কেন? কেউ দেখলে কি ভাববে বলুন তো? উনি ভাবলেশহীনভাবে বললেন, কি ভাববে? চোখ দুটো বড় করে ফেললাম। কি ভাববে মানে? জানেন না আপনি? বের হয়ে নিচে যান এক্ষুনি। আমি আসছি কফি বানাতে। আমার কথা যেন শুনলেনই না উনি। ফোনে মনোযোগ রেখে নির্লিপ্ত কণ্ঠে বললেন, যেতে ইচ্ছে করছে না। মানে? আপনি কি আমার সঙ্গে ফাজলামি করছেন? চোখ তুলে তাকালেন রেয়ান। ফোন পকেটে রেখে বলতে লাগলেন, তুমি রেগে গেলে তোমাকে কেমন লাগে জানো? বিরক্ত হলাম। ভ্রু কুঁচকে তাকাতেই উনি উঠে দাঁড়ালেন। আমার দিকে সামান্য ঝুঁকে গম্ভীর কণ্ঠে বললেন, বিড়ালের মতো লাগে। মনে হয় কোনো বাচ্চা বিড়াল মিউ মিউ করছে। রাগ হলো আমার, তবুও চুপ রইলাম। উনি বাঁকা হাসলেন। চলে যেতে নিলে বলে উঠলাম আমি, আমাকে রুমে আপনি নিয়ে এসেছিলেন তাই না? ভ্রু উঁচিয়ে তার প্রশ্ন, তো কে আনবে? অন্য কেউ তো তোমার ভার বহন করবে না নিশ্চয়ই। ওনার দিকে রাগে চোখে তাকাতেই উনি বাঁকা হেসে চলে গেলেন নিচে। তার কিছুক্ষণ পরেই নিচে নেমে এলাম আমি। ইতিমধ্যে অনেক আত্মীয় চলে এসেছেন বাসায়। তাদের মধ্যে কেউ আমার পরিচিত, আবার কেউ অপরিচিত। সবাই একত্রিত হয়ে বসে আছেন ড্রয়িং রুমে। আমি সবাইকে সালাম দিয়ে চলে এলাম কফি বানাতে। কয়েক মিনিট পর কফি বানানো শেষে ড্রয়িং রুমে পা বাড়ালাম আমি। কফির মগ হাতে রেয়ানের পাশে গিয়ে দাঁড়াতেই দেখলাম চাচুরা আর ফুপিরা মুখ শক্ত করে বসে আছেন। বুঝলাম না কিছু। একটু আগেও তো হাসি খুশি ছিল সবাই, এখন কি হলো আবার? ভাবনার মাঝে একজন বয়স্ক মহিলা রসিকতা করে বলে উঠলেন, তা মাইয়া, বিয়া হইবার আগেই একলগে রুমে থাহো, এগুলান কি ভালা মাইয়ার কাম? হতভম্ব হয়ে গেলাম আমি। এগুলো কি ধরনের কথা? ভ্রু কুঁচকে বললাম, ঠিক বুঝলাম না আন্টি। বিশ্রীভাবে হেসে মহিলাটি আবার বলল, মিছা কথা কইবা না। আমি তোমারে আর রেয়ান রে দেখছি একই রুম থেকে বাহির হইতে। শোনো মাইয়া, বিয়ার আগে এইগুলান ভালো না, শুধরাইয়া যাও। রাগে লজ্জায় অপমানে মুখটা রক্তিম বর্ণ ধারণ করলো আমার। চোখ জলে ভরে এলো। আর চোখে তাকালাম রেয়ানের দিকে। উনি চোয়াল শক্ত করে ফোনের দিকে তাকিয়ে আছেন।
মহিলাটি আরও কিছু বলতে নিলেই রক্তিম চোখে তাকালেন মহিলাটির দিকে। হাঁটুতে দুহাতের কনুই ভর করে ঝুঁকে বসে শান্ত অথচ কঠিন কণ্ঠে বললেন, তো কি বলছিলেন আন্টি? মহিলাটি সামান্য ঘাবড়ালো। পরপরই নিজের মতো করে বলে উঠল, তোমারে আর কি কমু, তোমরা কি আমার কথা শুনবা? তোমরা। মহিলাটি নিজের কথা শেষ করতে পারল না। তার আগেই রেয়ান গম্ভীর কণ্ঠে বললেন, তাহলে বলছেন কেন? মহিলাটি যেন বুঝতেই পারল না রেয়ানের কথা। হাঁ করে তাকিয়ে রইল রেয়ানের দিকে। রেয়ান কথা বলায় এবার সাহস পেলেন ইয়াসিন ভাইয়া। বয়স্ক মহিলাটিকে মুচকি হেসে বললেন, আপনি একটু বেশি বেশি বলেন আন্টি। আব্রাহাম ভাই আর মিরুর আগেও একবার বিয়ে হয়েছিল। মহিলাটি কিছু বলতে চাইল, সুযোগ দিলেন না রেয়ান। উঠে দাঁড়ালেন। মেজো চাচুকে শক্ত গলায় বললেন, সব ব্যবস্থা করো আব্বু, কালকেই যেভাবেই হোক মীরাকে আনুষ্ঠানিকভাবে ঘরে তুলব আমি। কথা শেষ হতেই দ্রুত পায়ে ছাদের দিকে চলে গেলেন রিয়ান। সবার দিকে এক পলক তাকিয়ে আমিও কফি হাতে রেয়ানের পিছু পিছু গেলাম। দক্ষিণা বাতাস বইছে। হাত দুটো মুঠো করে রেলিং ঘেঁষে দাঁড়িয়ে আছেন রেয়ান। তার পাশে দাঁড়িয়ে আমি। প্রায় অনেকক্ষণ শুধু দাঁড়িয়েই আছি আমরা। এদিকে কফি প্রায় ঠান্ডা হয়ে এসেছে। আমতা আমতা করে বললাম, শুনছেন? সঙ্গে সঙ্গে আমার হাত থেকে কফির মগটা নিয়ে ছাদ থেকে ছুঁড়ে মারলেন রেয়ান। বাগানে গলিয়ে পুকুরে গিয়ে পড়ল মগটা। আচমকা এমন হওয়ায় বিস্মিত হলাম আমি। কিছু বলতে গিয়ে বলতে পারলাম না। দু হাতে চুল আঁকড়ে ধরে মাথা নিচু করে দাঁড়িয়েছিলেন রেয়ান। নিঃশব্দে ওনার পাশে গিয়ে দাঁড়ালাম আমি। উনি সোজা হয়ে দাঁড়ালেন। হঠাৎ শক্ত করে আমার হাত ধরলেন। চমকে উঠলাম। রেয়ানের দিকে তাকাতেই দেখলাম উনি সরু দৃষ্টিতে তাকিয়ে আছেন আকাশের দিকে। হাতা গোটানো বাম হাতটা প্যান্টের পকেটে গুজে রেখেছেন। মুখে তীব্র রাগ ফুটে উঠেছে ওনার। মনে মনে দীর্ঘশ্বাস ফেললাম। হাতে হাত রেখে প্রায় অনেকক্ষণ ওভাবেই মুহূর্তটা অনুভব করলাম আমরা। দুপুর হয়ে গেছে। আমরা তখনও দাঁড়িয়ে আছি পাশাপাশি। ছাদের রেলিংয়ে পিঠ ঠেকিয়ে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন রেয়ান। প্রচুর লজ্জা লাগছে আমার। মাথা নিচু করে আছি। হঠাৎ মনে হলো রেয়ান হাসছেন। সন্দেহ কাটাতে চোখ তুলে তাকালাম। ভাবনা ঠিক, রেয়ান নিঃশব্দে হাসছেন। আমি এই জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতেই মুচকি হেসে বললেন, লাল টমেটো দেখতে বেশ লাগছে। লজ্জা তীব্র হলো যেন। আবারও মাথা নিচু করে ফেললাম। আমার দিকে ঝুঁকে দাঁড়ালেন রেয়ান। কপালে নিজের অধৈর্যরা ছোঁয়াতে নিবেন তার আগেই কোনো মেয়েলি কণ্ঠ চেঁচিয়ে উঠল, সরি সরি সরি, রং টাইমে এসে গেছি না? ডিস্টার্ব করার জন্য সরি। আমরা বরং চলে যাই এখন, ঠিক আছে? তৎক্ষণাৎ সামনে তাকালাম আমরা। মেহেরুন হাতে কেক নিয়ে দাঁড়িয়ে আছে। তার সঙ্গে আবদ্ধ দিঘি, সবুজ আর ইয়াসিন ভাইয়া আছেন। মেহেরুনের কথা সম্পূর্ণ অগ্রাহ্য করে ইয়াসিন ভাইয়া বলেন, আরে কিসের সরি, ডিস্টার্ব তো করেই ফেলেছিস, এখন আবার চলে যাওয়ার কি দরকার? যেহেতু ডিস্টার্ব করেই ফেলেছি সেহেতু
যেটা করতে এসেছি সেটা একবারেই করে যাব। ঠিক বলেছি না আবদ্ধ? আবদ্ধ সায় দিল। সঙ্গে সঙ্গে সবাই একসঙ্গে চেঁচিয়ে উঠল, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ আব্রাহাম ভাই। সবার এত সুন্দর চেঁচানোতেও অভিব্যক্তি পাল্টালো না রেয়ানের। উনি আগের ন্যায় ভ্রু কুঁচকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বললেন, ফাটা বাঁশের মতো চিল্লাচ্ছিস কেন? সবাই বলে আওয়াজ করে উঠল। ইয়াসিন ভাইয়া মুখ তেতো করে বললেন, আমরা তোমাকে এত সুন্দর করে উইশ করলাম, কই তুমি আমাদের ধন্যবাদ জানাবে, টাকা পয়সা কিছু দিবে তা না, উল্টো এভাবে বকছো। এটা তুমি ঠিক করলে? ইয়াসিন ভাইয়ার কথায় সায় দিলেন সবুজ ভাইয়া। বললেন, ইয়াসিন ঠিক বলেছে, আমাদের এত কষ্টের উইশকে তুই এভাবে অপমান করতে পারলি? রেয়ান ডান ভ্রু উঁচিয়ে বললেন, কি কষ্ট করেছিস তোরা? 500 টাকা দিয়ে একটা কেক এনেছিস আর এমন ফাটা গলায় চিল্লাচ্ছিস, এটা তোদের কষ্ট? মেহেরুনের প্রতিবাদী কণ্ঠ, যেটাই হোক ভাইয়া, তোমাকে আমাদের টাকা দিতেই হবে। কিসের টাকা? আবদ্ধ মুচকি হেসে বলল, তোমার জন্মদিনের গিফট হিসেবে দিবে টাকা। রেয়ান প্রশ্নাতীত কণ্ঠে বললেন, গিফট তো তোদের দেওয়ার কথা, তাই না? আবদ্ধ দাঁত বের করে হাসল এবার। মাথা ঝাঁকিয়ে বলল, হ্যাঁ, কিন্তু তোমার বেলায় আলাদা হবে, কেননা তুমি আমাদের বড় ভাই। ইয়াসিন ভাইয়া বললেন, ঠিক, বড় ভাইদের গিফট দিতে নেই। তাছাড়া তুমি একবার ভাবো, আজকে তোমার বার্থডে, কালকে আবার তোমার বিয়ে, হাউ রোমান্টিক। তো সে হিসেবে আমাদের ট্রিট দিবে না তুমি? মানে টাকা আর কি। কিছু পলক ইয়াসিন ভাইয়ার দিকে তাকিয়ে রইলেন রিয়ান। পরপরই কপালে আঙ্গুল ঘষলেন। শান্ত কণ্ঠে বললেন, ঠিক আছে দিব, কিন্তু একটা শর্ত আছে। প্রথমের কথাগুলো শুনে খুশিতে লাফিয়ে উঠেছিল সবাই, কিন্তু শেষের দিকে শর্তের কথা শুনে সবার মুখের হাসি মিইয়ে গেল। সবাই একসাথে তোতলিয়ে বলল, কি শর্ত? ওনার শান্ত কণ্ঠে আবারও জবাব, ছাদ থেকে লাফ দে, যার হাত পা ভাঙবে না তাকে 1000 টাকা দেব আমি। সবাই কিছুক্ষণ হাঁ হয়ে তাকিয়ে রইল। পরক্ষণেই কেক কাটতে ব্যস্ত হয়ে পড়ল। টাকার কথা উচ্চারণ করলো না আর একবারও, কেননা তারা জানে লাভ নেই। শুধু শুধু সিংহের মুখে হাত দেওয়ার দরকার কি? তাদের এসব কাণ্ড দেখে হেসে উঠলাম আমি আর দেখি। আমরা দুজন বরাবরই নীরব দর্শক। হঠাৎ কোত্থেকে কেক এনে আমার মুখে পুরে দিলেন রেয়ান। খানিকটা কেক নাকে আর গালে লাগিয়ে দিলেন। কানে ফিসফিসিয়ে বললেন, হ্যাপি বার্থডে টু মি মাই মিসেস। সাথে সাথে চারিদিকে হই হুল্লোড় আরও বেড়ে গেল। আমার মনে হলো মাটি যেন ফাঁক হয়ে যাক আর আমি মিশে যাই। অথচ আমার পাশে দাঁড়িয়ে থাকা রেয়ান দিব্যি নির্লজ্জের মতো ঠোঁট কামড়ে হাসছে। গল্পের নাম যাও পাখি বলো তারে। লেখিকা ঈশানুর তাসমিয়া মীরা। পর্ব 44। কেক কাটা খাওয়ানো শেষ।
দুপুরের খাবার খেতে আমরা সবাই নিচে চলে গেলেও রেয়ান আসেননি, নিজের রুমে চলে এসেছেন। আমি ডাকতে চাইলে কড়া কণ্ঠে মানা করে দিয়েছেন উনি। করুণ চোখে মেঝো চাচির দিকে তাকালাম। চাচি যান ইশারায় আশ্বস্ত করলেন আমায়। একটা প্লেটে খাবার বেড়ে সেটা নিয়ে চলে এলেন রেয়ানের রুমে। রেয়ান সোফায় বসে ল্যাপটপে কী যেন করছিলেন। চাচি যান তার পাশে বসতেই চোখ তুলে তাকালেন। হাতে খাবারের প্লেট দেখে ফের চোখ ল্যাপটপে রেখে শান্ত স্বরে বললেন, ক্ষুধা নেই আম্মু, পরে খাবো। অনেক দিন হলো আমার হাতে খেয়েছিস, আয় খাইয়ে দে। রেয়ান মানা করতে পারলে না যেন। চাচি যান এক লোকমা ভাত মুখের সামনে ধরতেই চুপচাপ খেয়ে নিলেন। খাওয়াতে খাওয়াতে চাচি যান বললেন, রাগ করেছিস কোনো ব্যাপারে? ওনার থমথমে গলা, রাগ করিনি। নিজের মায়ের কাছে মিথ্যা বলবি? চাচি জানের আহ্লাদি কণ্ঠ শুনে হালকা হাসলেন রেয়ান। আবারও বললেন, তুমি তো সব দেখেছ আম্মু। কি দেখেছি? সকালে ওই ভদ্রমহিলা কিভাবে মীরাকে অপমান করছিল দেখনি? ভদ্রমহিলার সঙ্গে একসাথে এক টেবিলে খাওয়া নিষেধ আমার। মেঝো চাচি হেসে বললেন, বাব্বা কি রাগ! তা মীরুকে এত তাড়াতাড়ি বিয়ে করার কারণ কি এটাই? রেয়ানের ছোট্ট জবাব, হয়তো। চাচি যান আবার হাসলেন। খাইয়ে দিতে লাগলেন রেয়ানকে। এতটুকু সময়ে মা ছেলের মাঝে রাজের কথা হলো। মুহূর্তটা দ্রুত কেটে গেলেও এর রেশ রইল বহুক্ষণ। দিঘি বিছানায় বসে বই পড়ছিল। কোত্থেকে আবদ্ধ এসে পাশে বসলো তার। বলল, কি করছো? দিঘি উত্তর দেয় না। আবদ্ধ আবারও জিজ্ঞাসা করতেই দিঘি ধীর গলায় বলল, বই পড়ছি। কি বই? উপন্যাস। কার লেখা? বিরক্ত হয় দেখি, ভ্রু কুঁচকে তাকায় আবদ্ধের দিকে। তেজি কণ্ঠে বলে, সমস্যা কি বলুন তো? জ্বালাচ্ছেন কেন? আবদ্ধ মুচকি হেসে বলল, চলো গল্প করি। দিঘি কিছুক্ষণ চুপ থাকে, হঠাৎই মলিন হাসে। ক্ষীণ গলায় বলে, খুব ভালো লাগে তাই না আবদ্ধ? আমাকে জ্বালাতে এত ভালো লাগে আপনার? অথচ আমার মনের অবস্থা কেমন কখনো জানতে চেয়েছেন? বারবার কেন এমন করেন আবদ্ধ? আপনার সাথে কথা বলতে অসহ্য লাগে আমার, কষ্ট হয়। কেন বোঝেন না? অদ্ভুত কারণে আবদ্ধ রাগ হয়। পুরনো দিনের কথা সে ভুলে যেতে চাইলেও দিঘি মনে করিয়ে দিচ্ছে বারবার। ব্যাপারটা মাত্রাধিক লাগছে আবদ্ধের কাছে। রাগ নিয়ন্ত্রিত করতে লম্বা নিঃশ্বাস নেয় আবদ্ধ। স্থির দৃষ্টিতে দিঘির দিকে তাকিয়ে হালকা হাসার চেষ্টা করে। বলে, দেখো দিঘি, যা হয়েছে আমি ভোলার চেষ্টা করছি, তুমিও করো। আমাদের নতুন করে সব শুরু করা উচিত। দু হাতে নিজের মুখ ঢেকে ফেলে দিঘি। দীর্ঘক্ষণ বড় বড় নিঃশ্বাস ফেলে হঠাৎ বলে, কিভাবে আবদ্ধ? সবসময় কিছু না কিছু হলে আপনি সেটা বাদ দিয়ে আবারও নতুন করে শুরু করতে বলেন। আমার মনের অবস্থা বোঝার চেষ্টা করেন না। স্বামী হিসেবে শুধু দায়িত্বই পালন করছেন আপনি, অন্য কিছু কেন নয়? আবদ্ধ উত্তর দিতে পারে না। তার রাগ হচ্ছে নিজের উপর, দিঘির উপর। রাগের মাথায় পাশে থাকা বাড়ির ফ্লোরে ছুঁড়ে মারে সে। দিঘি ভরকে যায়, টলমলে চোখে আবদ্ধের দিকে তাকিয়ে থাকে। আবদ্ধ দু হাতে মুখ ঢেকে নিচের দিকে ঝুঁকে আছে। এভাবে কেটে যায় কিছু মুহূর্ত। মাঝে মাঝে দিঘির ফোপানোর শব্দ কানে আঘাত হানছে। মন আর মস্তিষ্ককে স্থির রেখে আবদ্ধ সোজা হয়ে বসে। দিঘির হাত ধরে ম্লান কণ্ঠে বলে, তুমি কি আর একবার আমার হবে না দিঘি? আর একবার কি সুযোগ দেবে না?
আমি ক্লান্ত এসবে। দিন শেষে এই তুমিটাকেই তো পাচ্ছি না আমি। তুমি কি আমার হবে না? দিঘি কিছু বলতে পারে না কান্নায়। আচমকা জড়িয়ে ধরে আবদ্ধকে। আবদ্ধর বুকের সাথে নিজেকে লেপ্টে রাখে তীব্রভাবে। আবদ্ধ দু হাতে জড়িয়ে ধরে দিঘিকে। বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে তার। গভীর রাত, অথচ না ঘুমিয়ে রেয়ানের জন্য কফি বানাচ্ছি আমি। এটা আবশ্যক, ওনারই আদেশ, যা পালন করতে হচ্ছে আমায়। ঘুমু ঘুমু চোখে কোনো মতে কফি বানিয়ে দ্রুত পায়ে চলে এলাম ওনার রুমে। উনি বিছানায় বসে ল্যাপটপে কাজ করছিলেন। আমি তার কাছে আসতেই গম্ভীর কণ্ঠে বললেন, পারমিশন ছাড়া রুমে এসেছো কেন? ম্যানারলেস। পারমিশন নিয়ে আবার রুমে আসো। রাগে থরথর করে কেঁপে উঠলাম আমি। কখনো ওনার রুমে পারমিশন নিয়ে ঢুকেছি বলে মনে পড়ছে না। রেহানও তো কখনো বলেননি, অথচ আজকে বলছেন। নিশ্চয়ই আমাকে জ্বালাতে এসব করছেন। আমিও তেরামো করে ঠায় দাঁড়িয়ে রইলাম। উনি জোরে নিঃশ্বাস ফেলে স্বল্প ভাষায় বললেন, আমি কিন্তু তোমায় কামড়ে দেব মরুভূমি। ভরকে গেলাম। দিক বেদিক না দেখে সোজা চলে এলাম রুমের বাইরে। কিছুক্ষণ ঠায় দাঁড়িয়ে রইলাম ওভাবে। তারপর দরজায় ওপাশ থেকে মৃদুভাবে বললাম, আসতে পারি? কিছুক্ষণ পর ওনার জবাব, আসো। সঙ্গে সঙ্গে রুমে ঢুকে গেলাম আমি। ওনার সামনে কফির মগ ধরতেই নিয়ে নিলেন সেটা। ল্যাপটপে কিছু ইংরেজি লেখা তীক্ষ্ণ দৃষ্টিতে দেখতে দেখতে একটু পর পর পান করছেন কফি। আমি চলে যেতে নিলে উঁচু গলায় বলে উঠলেন, যেতে বলিনি, পাশে বসো। গুটিসুটি পায়ে এগিয়ে গেলাম তার দিকে। ধীর গতিতে ওনার পাশে বসলাম। উনি এক মনে কাজ করছেন আর কফি পান করছেন। এদিকে শুধু শুধু বসিয়ে রেখেছেন আমাকে। প্রবল আকারে বিরক্ত হচ্ছি। কিছুক্ষণ পর ল্যাপটপটা শব্দ করে বন্ধ করে এক নিঃশ্বাসে কফি শেষ করে ফেলেন উনি। আচমকা আমার কোলে মাথা রেখে শুয়ে পড়েন। আমার এক হাত নিজের চুলের মাঝে রেখে চোখ বন্ধ করে ফেললেন। তারপর ওভাবেই ধীর গলায় বললেন, মিউ মিউ মরুভূমি, তুমি আমার জন্মদিনে কিচ্ছু দেওনি আমায়। অভিমানে ভরা তার কণ্ঠ শুনে বড্ড হাসি পেল আমার। তবে হাসলাম না। তার চুলে হাত বুলোতে বুলোতে বললাম, 12টা বেজে শেষও হয়ে গেছে, তার সাথে আপনার বার্থডেও শেষ। তাহলে আজকে আমার দ্বিতীয় বিয়ে। কথাটা কেমন শোনালো না? হুট করে কেউ কথাটা শুনে ভাববে লোকটা দ্বিতীয় বিয়ে করছে। ওনার বলার ধরন শুনে রাগ হলো আমার। শক্ত করে চুল টেনে ধরলাম। চোখ বন্ধ অবস্থায় রেয়ান বাঁকা হেসে বললেন, বাচ্চা বিড়ালের মতো বাচ্চামো শুরু করে দিয়েছ। উত্তর দিলাম না। এতে ওনার হাসি আরও দীর্ঘ হলো যেন। নিঃশব্দে কিছু সময় হেসে তারপর বললেন, মরুভূমি, চলো এক জায়গায় যাব। ভ্রু কুঁচকে বললাম, কোথায়? চোখ মেলে তাকালেন রেয়ান। আমার দিকে তাকিয়ে রইলেন কিছুক্ষণ, তবে কিছু বললেন না। উঠে বসলেন। পরপরই আমার হাত টেনে নিয়ে যেতে লাগলেন। গ্রীষ্মকাল হলেও রাঙামাটির রাতের আবহাওয়াটা ঠান্ডা ঠান্ডা, অল্প শীত শীত লাগছে। এই অল্প শীতের মাঝে আমায় ছাদে নিয়ে এসেছেন রেয়ান, ফলে শীতটা আরও তীব্রভাবে লাগছে। শীত লাগার দরুন অন্যদিকে খেয়ালই করছি না তেমন। ভাবনায় ছেদ করে রেয়ান ছাদের ঠিক মাঝখানটায় দাঁড় করালেন আমায়। আশপাশের সৌন্দর্য দেখে চমকে উঠলাম। চাঁদের আলো তীব্রভাবে সর্বত্র ছড়িয়ে আছে। বিশেষ করে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানে জ্যোৎস্নাটায় আরও বেশি। সরাসরি চাঁদের আলো পড়ছে আমার শরীরে।
আকাশের টিমটিম করা বড় ছোট তারাগুলোকেও ভীষণ সুন্দর লাগছে। এর মাঝে হুট করে আমার সামনে হাঁটু গেড়ে বসলেন রেয়ান। চমকে উঠলাম। অবাক চাহনিতে তার দিকে তাকাতেই সে মুচকি হাসলেন। পকেট থেকে একটা আংটি বের করে আমার সামনে ধরলেন। কি হচ্ছে তা একটু হলেও আন্দাজ করতে পারছি আমি, তবে কিছু বলতে পারছি না। বিস্ফোরিত নয়নে তাকিয়ে আছি মাত্র। রেয়ান একরাশ মুগ্ধ চাউনি নিয়ে তাকালেন আমার দিকে। খানিকটা উত্তেজিত কণ্ঠে ধীরে ধীরে বলে উঠলেন, মরুভূমি, সে কি জানে তুমি আমার কে? সে কি জানে আমার জীবনে তোমার মূল্য কতটুকু? তাকে বলো আমার সবটা জুড়ে তুমি। তাকে বলো আমার সব স্বপ্নের উদ্দেশ্য তুমি। এই মরুভূমি, ক্যান ইউ বি মাই মিসেস অ্যাগেইন? ক্যান ইউ বি মাই লাভ ফর এভার, এভার এভার অ্যান্ড এভার? উনি বলা শেষ করলেন। অদ্ভুত চাহনিতে তাকিয়ে রইলেন আমার দিকে। আমি শূন্য দৃষ্টিতে তাকিয়ে। ভেতরটা অনুভূতিতে আষ্টেপৃষ্টে জড়িয়ে গেল, বাহিরটা আমার শূন্য। পরক্ষণেই লজ্জায় রক্তিম বর্ণ ধারণ করলো আমার মুখ। আর তার দিকে তাকাতেই পাচ্ছি না। উনি এবার একটু ধমক দিয়ে উঠলেন, এই মেয়ে, হাঁটা কি দেবে এ জীবনে? লজ্জা আরও বেড়ে গেল যেন। এই মুহূর্তেও তার বকা শুনতে হলো আমার। মস্তিষ্ক বিশ্রীভাবে গালাগালি করছে আমায়। ছি বলছে, কষ্ট লাগলো। হাত দিলাম না তাকে। ভাবলাম হয়তো রাগ ভাঙাবেন, কিন্তু আমারও বোঝা উচিত ছিল এ মানুষটার কাছে ভালো কিছু আশা করা একটা দুঃস্বপ্নের চেয়ে বেশি কিছুই নয়। হলেও তাই রাগ ভাঙানোর বদলে নিজেই আমার হাত নিজের কাছে টেনে নিলেন। অনামিকা আঙ্গুলে আংটি পরিয়ে উঠে দাঁড়ালেন। আমার কানের কাছে ঝুঁকে ঠোঁট কামড়ে হেসে বললেন, তুমি পুরনো হয়ে গেছো মরুভূমি, তাই দ্বিতীয় বিয়ে করছি। দাওয়াত রইল। অবিশ্বাস্য চোখে তাকিয়ে রইলাম মাত্র। চোখগুলো বড় বড় হয়ে গেছে আপনা আপনি। উনি নিঃশব্দে হাসছেন। কত বড় ফাজিল হলে এমন বলতে পারে একজন মানুষ? বেয়াদব লোক। চটে গিয়ে জোর গলায় বলে উঠলাম, অসভ্য, অভদ্র, বাজে লোক। বরাবরের মতো ওনার জবাব, ধন্যবাদ অসভ্যের বউ। গল্পের নাম যাও পাখি বলো তারে, লেখিকা ঈশানুর তাসমিয়া মীরা, পর্ব ৪৫। দিনের শুরুটা বৃষ্টিময়, তাই হয়তো আবহাওয়া ঠান্ডা ঠান্ডা। এই আবহাওয়ায় বিয়ের পরিবেশটা যেন আরও জাঁকজমকপূর্ণ হয়ে উঠেছে। আবদ্ধ ইয়াসিন আর সবুজ ভাইয়া সবাই একসাথে হলুদের স্টেজটা সাজাচ্ছেন। আমার বিয়ের দাওয়াত পেয়ে আজ সকালেই কুহু এবং তার ছোট ভাই চলে এসেছে রাঙামাটিতে। কুহু, মেহেরুন দুজনেই আপাতত ঘরোয়াভাবে সাজাচ্ছে আমাকে। সাদা রঙের মাঝে হলুদ পাড়ের শাড়ি, ঢালা শাড়ি পরানো হয়েছে আমাকে। বেলি ফুলের মালা দিয়ে পরিপূর্ণভাবে সাজানো হয়েছে আমাকে। ওদিকে স্টেজ তৈরি করা শেষ, অনুষ্ঠানও শুরুর দিকে। এবার আমাকে স্টেজের দিকে নিয়ে যাচ্ছেন আম্মু, মেঝো চাচি আর ফুপি। বাড়ির উঠানে তৈরি স্টেজটির কাছাকাছি আসতেই নজর পড়ল রেয়ানের দিকে। আমার মতোই হলুদ সাদা মিশেলের একটা পাঞ্জাবি পরেছেন উনি, হাতা গোটানো। বাম হাতে কালো রঙের একটা বিরাট স্ক্রিনের ঘড়ি। মুখে স্নিগ্ধতা ছড়িয়ে আছে তার। আমাকে স্টেজের কাছাকাছি আসতে দেখে সবাই আমার দিকে মনোযোগ সহকারে তাকালো। সবাইকে অনুসরণ করে রেয়ানও তাকালেন আমার দিকে। সঙ্গে সঙ্গে ঠোঁটে বাঁকা হাসি ফুটে উঠল তার। সবার অগোচরে চোখ টিপ মারলেন। হতবাক হয়ে চেয়ে রইলাম। উনি যে অতিরিক্ত অসভ্য তার জলজ্যান্ত প্রমাণ এটা।
আমার লজ্জা লাগতে শুরু করলো হঠাৎ। ওনার দিকে তাকালাম না আর। আমাকে নিয়ে বসানো হলো রেয়ানের ঠিক পাশে। আমাদের দুজনের মাঝখানে একটা পাতলা ওড়না দিয়ে দেওয়াল তৈরি করে দেওয়া হলো। সেটা দেখে ভ্রু কুঁচকালেন রেয়ান। তীক্ষ্ণ দৃষ্টি ছুঁড়ে মারলেন আবদ্ধ, সবুজ আর ইয়াসিন ভাইয়ার দিকে। সবুজ ভাইয়া দাঁত বের করে হেসে বললেন, আমার দোষ নাই, আবদ্ধ টাকা দিয়েছে আমাকে এমন করতে। সাথে সাথে আবদ্ধর প্রতিবাদী কণ্ঠ, মিথ্যা কথা, আমি কোনো টাকা ঠুকা দেই নাই। ইয়াসিন ভাইয়া বলেছে আমাদের এটা করতে। ইয়াসিন ভাইয়া তেতে উঠলেন, স্বার্থপর, মিথ্যুক, সুবিধা পার্টি। কি না করেছি তোদের জন্য, আর তোরাই নিজের ভাইকে ফাঁসিয়ে দিলি। ডাইনির মেল ভার্সন কোথাকার। এতটুকু বলে দম ছাড়লেন ভাইয়া। রেহানের দিকে তাকিয়ে আবার বললেন, ভাইয়া বিশ্বাস করো, আমি একা এমন কিছুই করিনি, সবাই মিলে একসাথে প্ল্যান করে করেছি। সাথে সাথে সবুজ ভাইয়া কপাল চাপড়ে উঁচু কণ্ঠে বলে উঠলেন, শেষ, পর্দা ফাঁস। রেহানের দৃষ্টি বদলালো না, উনি আগের ন্যায়ই তাকিয়ে গম্ভীর কণ্ঠে বললেন, শুধু হলুদটা শেষ হোক, এর শাস্তি তোরা পাবি। কথাটা শুনে আঁতকে উঠল তিনজনই। রেগে গিয়ে আবদ্ধ আর সবুজ ভাইয়া ইয়াসিন ভাইয়ার পিঠে ধুমধাম চর মেরে দিলেন। ইয়াসিন ভাইয়া পিঠে হাত বুলাতে বুলাতে কাঁদো কণ্ঠে বললেন, নিষ্পাপ একটা শিশুকে তোরা মারতে পারলি। আবদ্ধ ঝাঁঝালো কণ্ঠে বলল, মেরেছি, ভালো করেছি, বেয়াদব। রেয়ান বিরক্ত হলেন এবার। বিরক্তি নিয়ে বললেন, এভাবে ঝগড়া করলে কেউ তোদের ভাত দেবে না। জলদি এই ওড়না সরা, না হলে কোনো আফ্রিকানকে ধরে এনে বিয়ে করিয়ে দেব। আবদ্ধ দাঁত কেলিয়ে বলল, আমার তো বিয়ে হয়ে গেছে। ইয়াসিন ভাইয়া মুচকি হেসে বললেন, তো কি হয়েছে, এবার ছেলে আফ্রিকানকে বিয়ে করবি, ঝামেলা শেষ। কথা শুনে রেয়ান মুচকি হেসে উঠলেন। আবদ্ধ কটমট দৃষ্টিতে তাকালো ইয়াসিন ভাইয়ার দিকে। ইয়াসিন ভাইয়া ঢোক গিললেন। আস্তে করে সেখান থেকে সরে এসে আমাদের মাঝের ওড়নাটা সরিয়ে দিতে চাইলে মেজো চাচি বলে উঠলেন, ইয়াসিন, সরাচ্ছিস কেন ওড়নাটা? ইয়াসিন ভাইয়া মিনমিনিয়ে বললেন, আসলে এভাবে সুন্দর লাগছে না, ওড়নাটা সরালে সুন্দর লাগবে। মেজো চাচি জোর গলায় বললেন, দরকার নেই, আমার থেকে তো এভাবেই সুন্দর লাগছে, থাক এভাবে। ইয়াসিন ভাইয়া পড়লেন বিপদে। রেহানের দিকে তাকাতেও ভয় লাগছে তার। কোনো মতে মুখে হাসি ফুটিয়ে রেয়ানের দিকে তাকালেন তিনি। রেয়ান এমনভাবে তাকিয়ে আছেন যেন এখনই মেরে ফেলবেন ভাইয়াকে। ইয়াসিন ভাইয়া ভয় পেলেন যেন, আস্তে করে সেখান থেকে সরে আসলেন। সঙ্গে আবদ্ধ আর সবুজ ভাইয়াও চলে গেলেন সুযোগ বুঝে। অনুষ্ঠান শুরু হয়ে গেছে। একে একে সবাই হলুদ লাগিয়ে দিচ্ছে রেয়ান এবং আমাকে। আমাদের মাঝের ওড়নাটা তৈরি দেয়ালটা এখনও বিদ্যমান। পাতলা হওয়ায় অস্পষ্ট হলেও দুজন দুজনকে দেখতে পাচ্ছি আমরা। আমি কিছুক্ষণ পরপর আর চোখে তাকাচ্ছি ওনার দিকে, আর উনি তো সেই কখন থেকেই আমার দিকে তাকিয়ে। এ নিয়ে কয়েকবার খোঁচাও মেরেছে মেহেরুন আর বাকিরা, অথচ সে তার মতো তাকিয়ে। হঠাৎ ওনার ফিসফিসানো আওয়াজ কানে এলো, এভাবে আর চোখে বারবার তাকাচ্ছ কেন, টেরা হয়ে যাবে তো। রেগে তাকালাম তার দিকে, বললাম, আপনি যে আমার দিকে তাকিয়ে আছেন, সবাই এত কিছু বলছে, লজ্জা লাগছে না? উনি অবাক হওয়ার ভান করে বললেন, কই, শুনলাম না তো কিছু, তাছাড়া আমি তো আর চোখে দেখছি না, সোজাভাবে দেখছি। কিছু বলবো তার আগেই আম্মু এসে আমার গালে হলুদ ছুঁয়ে দিলেন। আমি মুচকি হাসলাম। এরপর মেহরুন আর কুহু একসাথে আসলো আমাকে হলুদ ছোঁয়াতে। হলুদ হাতে নিয়ে আমার গালে লাগিয়ে দিতে দিতে মেহরুন রেহানকে উদ্দেশ্য করে বলল, আব্রাহাম ভাই, মিরুর সাথে কি কথা বলছিলেন এতক্ষণ? আমরা কিন্তু দেখেছি কোনায় দাঁড়িয়ে। কুহু বলল, ভাইয়া, আপনাকে আর মীরাকে কিন্তু একসাথে বেশ লাগে। কারো প্রশ্নেরই জবাব দিতে পারলেন না রেয়ান। মাথা নিচু করে মুচকি হাসলেন মাত্র। হলুদের অনুষ্ঠান শেষ।
আমি ফ্রেশ হয়ে বিছানায় গা এলিয়ে দিয়েছি মাত্র। বাসার প্রায় কম বেশি সবাই ঘুমিয়ে গেছে, অথচ রেয়ান, আবদ্ধ, সবুজ, ইয়াসিন ভাইয়া এখনও জেগে। উঠানের এক কোণে চেয়ারে বসে আছেন তারা। রেয়ান বেশ শীতল ভাব নিয়ে আছেন। আবদ্ধ আমতা আমতা করে বলল, ভাই তুই মিরুর রুমে যেতে পারবি না, দাদি নিষেধ করেছেন, বিয়ের আগে দেখা করা যাবে না। রেয়ান ভ্রু কুঁচকালেন এবার। বিস্ময় নিয়ে বললেন, কোথাকার কোন দাদির কথা? আমরা কেন শুনবো? সবুজ ভাই আর্তনাদ করে উঠলেন, ওইটা তুই কি বলছিস রেয়ান? এ এলাকার লিডার ওই মহিলা, অনেক পাওয়ার আছে ভদ্রমহিলার। রেয়ানের নির্লিপ্ত কণ্ঠ, তো? সবুজ ভাইয়া তুতলিয়ে বললেন, তো কিছু না। মানে? ইয়াসিন তোকে বলবে কিভাবে মীরার সাথে দেখা করবি তুই, কেননা ওই তোদের মাঝে অন্যার দেয়াল তৈরি করেছিল। তাছাড়া চাচি আমাকে আর আবদ্ধকে দায়িত্ব দিয়েছে তোকে যেন মীরার সাথে দেখা করতে না দেই। তাই এ কাজটা আমরা করতে পারবো না। তার চেয়ে ভালো ইয়াসিন বলে দেখ, আর আমরা দুজন এমন ভাব করব যেন আমরা জানিই না তুই কিভাবে মীরার সাথে দেখা করেছিস। এতে কাজের কাজও হবে আর আমাদের দুজনের সম্মানও বেঁচে যাবে। ইয়াসিন ভাইয়া মুখ কুঁচকে বললেন, আহা কি সুন্দর। তোমাদের কেন মনে হয় আমি এমনটা করব? মেঝো চাচি যদি একবার জানে আমি আব্রাহাম ভাইকে সাহায্য করেছি, তাহলে আমার পিঠের ছাল রাখবে না। তোমরাই সমাধান করো তোমাদের ঝামেলা। আবদ্ধ বলল, তাহলে তুই বলছিস মাকে দেওয়া প্রতিজ্ঞা ভেঙে ফেলবো আমরা? অনেকটা ইমোশনালভাবে বলল আবদ্ধ। যা শুনে মোটেও দমলেন না ইয়াসিন ভাইয়া। নিজের মতো করে বলে উঠলেন, চুপ ছেঁড়া, আমি আছি আমার জ্বালায় আর তোরা আছিস তোদের প্রতিজ্ঞা নিয়ে। জীবনে কি চাচির প্রতিজ্ঞা ভাঙিসনি তোরা? এত ভাব নিচ্ছিস কেন এখন? তোরা কি জানিস আমার সাথে কি হয়েছে? একবারও কি খবর নিয়েছিস আমার? উল্টো আমাকে সব জায়গাতে ফাঁসিয়ে দিস। রেয়ান, আবদ্ধ আর সবুজ ভাইয়া একসঙ্গে ভ্রু কুঁচকে বললেন, কি হয়েছে? ইয়াসিন ভাইয়া এবার একটু নরম হলেন। চোখ মোছার ভান করে কাতর কণ্ঠে বললেন, আমার গার্লফ্রেন্ড কুহু, মানে মিরুর ফ্রেন্ড কুহু আজকে সকালেই এখানে এসেছে, হলুদেও ছিল। আবদ্ধ মুখ বাঁকিয়ে বলল, তো শব্দটা শুনতেই রেগে গেলেন ইয়াসিন ভাইয়া। রাগী কণ্ঠে বললেন, আগেই তো করছিস কেন? আগে শুনবি তো পুরো ঘটনা। বলেই থামলেন ভাইয়া। কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে আবারও বললেন, কুহু ওর সাথে ওর 15 বছরের ভাইকেও এনেছে। বিশ্বাস করবি না, ছেঁড়া আস্ত মিসকা শয়তান। কুহুর কাছে একটু ঘেঁষতেও দেয়নি আমাকে। কাছে গেলেই হাতে কামড় বসিয়ে দিয়েছে। এই যে এখানে, বলেই নিজের হাত দেখালেন ইয়াসিন ভাইয়া। 2 হাতেই কামড়ের দাগ। ভাইয়া নাক টেনে আবারও বললেন, আমি ভেবেছিলাম রাতে যখন ওই ছেঁড়া ঘুমাবে তখন কুহুর সাথে একটু দেখা করব, কিন্তু তোদের জ্বালায় সেটাও আর করতে পারলাম না। আমাকে টেনে হিঁচড়ে নিয়ে এসেছি সেখানে। বলা শেষে হাতে থাকা টিস্যু নিয়ে নাক মুছলেন ইয়াসিন ভাইয়া। আবদ্ধ নির্বিকার কণ্ঠে বলল, বলা শেষ, এখন কাজে আসি। ইয়াসিন ভাইয়া আগের বারের চেয়েও বেশি রেগে গেলেন এবার। ঝাঁঝালো কণ্ঠে বললেন, পাষাণ, এত কিছু বলেছি তোদের, অ্যাটলিস্ট একটু সান্ত্বনা তো দিতে পারতি আমাকে। সবুজ ভাইয়া মুচকি হেসে বললেন, ওসব মহৎ কাজ আমাদের দ্বারা হয় না। সুন্দর মতো এখন প্ল্যান বলো আমাদের। ওই যে দেখছো না বসে আছে, কতক্ষণ পর লাঠি দিয়ে পেটাবে আমাদের। শেষের কথাটা রেয়ানকে উদ্দেশ্য করে বললেন সবুজ ভাইয়া। ইয়াসিন ভাইয়া এক হাতে মাথা চুলকালেন, হঠাৎই চেঁচিয়ে বলে উঠলেন, আইডিয়া, প্ল্যান পেয়ে গেছি। এতক্ষণে রেয়ান বললেন, কি? ইয়াসিন ভাইয়া উচ্ছ্বাসিত কণ্ঠে বললেন,
দেখো মিরু তো এখন ঘুমে, এক কাজ করি, আমরাও রুমে গিয়ে ঘুমিয়ে পড়ি। রেয়ান ছোট ছোট করে তাকালেন ইয়াসিন ভাইয়ার হাসি হাসি চেহারার দিকে। তারপর কিছু একটা ইশারা করতেই আবদ্ধ আর সবুজ ভাইয়া দ্রুত গতিতে উঠে দাঁড়িয়ে মারতে লাগলেন ইয়াসিন ভাইয়াকে। না পারতে ইয়াসিন ভাইয়া বলে উঠলেন, এবার আরে আর মারিস না, প্ল্যান বলছি তো আমি, বলে থামলেন ইয়াসিন ভাইয়া। আবদ্ধ আর সবুজ ভাইয়া নিজের চেয়ারে এসে বসলেন। ইয়াসিন ভাইয়া নিজের আঘাতে হাত বোলাতে বোলাতে বললেন, আমি আর আবদ্ধ ড্রয়িং রুমে বসে থাকা মেঝো চাচুকে গল্পের মাঝে ডুবিয়ে রাখব। এই সুযোগে আব্রাহাম ভাইয়া চলে যাবে মিরুর রুমে, আর সবুজ ভাইয়া তুমি মিরুর রুমের সামনে দাঁড়িয়ে থাকবে। চাচি আসলেই আব্রাহাম ভাইয়াকে খবর দিবে, ওকে? হলো তাই। ইয়াসিন ভাইয়া আর আবদ্ধ মেজো চাচুকে কথায় মশগুলে ডুবিয়ে রাখলে রিয়ান দ্রুত চলে আসেন আমার রুমে। ওদিকে সবুজ ভাইয়া আমার রুমের বাইরে দাঁড়িয়ে পাহারা দেওয়া শুরু করেন, কেননা মেজো চাচি বলেছেন তিনি মাঝরাতে রেয়ানের রুমে গিয়ে চেক করবেন রেয়ান রুমে আছে কিনা। আর সবুজ ভাইয়ার কাজ হলো মেজো চাচিকে দেখলে রেয়ানকে জানানো এবং পরবর্তীতে চাচিজানকে রেয়ানের রুমে ঢুকতে না দেয়া। মাঝরাত হওয়ায় বেঘরে ঘুমোচ্ছি আমি। রেয়ান আমার পাশে এসে বসলেন। ঘুমন্ত আমাকে জাগাতে ইচ্ছে করলো না তার। কপালে আলতো স্পর্শ এঁকে দিলেন উনি। তারপর গালে পরপর দুবার চুমু খেলেন। ঘুমের মাঝে খানিকটা নড়ে উঠলাম আমি। রেয়ান মুচকি হাসলেন। প্যান্টের পকেটে থাকা হলুদের প্যাকেট বের করে সেখান থেকে একটু হলুদ হাতে নিলেন উনি। আলতোভাবে আমার গালে আর নাকে লাগিয়ে দিলেন হলুদ। তারপর কানের কাছে ঝুঁকে ফিসফিসিয়ে বললেন, প্রেয়সী নাকি প্রিয়তমা তুমি? তুমি আমার হৃদয় হরণী, আমার একান্ত কিছু একটা, যার চোখে তাকালে হারাতে ইচ্ছে করে আমার, যার ঘুমন্ত মুখ দেখে হৃদয় কেঁপে ওঠে আমার। শুনছো কি তুমি? আমি তোমাকে আমৃত্যু আমার পাশে চাই। তুমি কি থাকবে আমার পাশে? কিন্তু আফসোস, ঘুমন্ত আমি প্রতি উত্তরে জবাব দিতে পারলাম না আর। চলবে। গল্পের নাম যাও পাখি বলো তারে, শেষ পর্ব। তুমি কি জানো লাজুকলতা, তুমি আমার শ্রেষ্ঠতম উপহার। তুমি কি জানো প্রেয়সী, তুমি আমার একলা জীবনের সঙ্গী। তুমি কি জানো প্রিয়তমা, আমার মতো পিপাসিত পথিকের তৃষ্ণা মেটানোর একরাশ জল তুমি। তোমার এক চিলতে হাসি মরুভূমির মতো বিশালতার চেয়েও বেশি মুগ্ধতা দেয় আমাকে। কেন জানো? কারণ তুমি হলে আমার অস্তিত্ব, আমার একান্ত হৃদয়হরণী মরুভূমি। কালো রঙের কাগজে সাদা কালিতে লেখা ছোট্ট চিরকুটটি পড়ে মুখে হাসি ফুটে উঠল আমার। ঘুম থেকে উঠে পাশের ছোট্ট টেবিলটায় এই চিরকুটটি পেয়েছি আমি। নিশ্চয়ই রাতে রেয়ান এসেছিলেন রুমে, তা না হলে চিরকুটটা আসলো কোত্থেকে? বালিশের কাজ ঘেঁষে থাকা রবার ব্যান্ডটা নিয়ে চুল বেঁধে নিলাম আমি। আড়মোড়া ভেঙে বিছানা ছেড়ে উঠে প্রথমেই আয়নার সামনে গিয়ে দাঁড়ালাম। এক মুহূর্তের জন্য চমকে উঠলাম। আপনা আপনি চোখ দুটো বড় হয়ে গেল আমার। গালে নাকে হলুদ লাগানো আছে আমার, যা শুকিয়ে দানা দানা আকার ধারণ করেছে। নিশ্চয়ই রেয়ানই করেছেন এমনটা। আমি বুঝি না আমাকে জ্বালাতে ওনার এত ভালো লাগে কেন। এত ভালো লাগা কোথা থেকে আসে ওনার? বাড়ির আশপাশটা ফুল
আর ছোট ছোট মরিচ বাতি দিয়ে সাজানো হয়েছে। চারিদিকে আনন্দ আর ব্যস্ততা যেন ঘিরে ধরেছে সবাইকে। বিয়ের পাত্র হওয়া সত্ত্বেও সেই সকাল থেকে কাজ করে চলেছেন রেয়ান। ফুল ঠিকভাবে লাগানো হচ্ছে কিনা, স্টেজ সাজানোতে কোনো কমতি হলে অথবা কর্মচারীরা তাদের কাজ ঠিকভাবে করছে কিনা তা দেখাশোনা করছেন রেয়ান। মাঝে মাঝে কর্মচারীদের কাজ দেখাতে গিয়ে নিজে করে দিচ্ছেন কিছু কিছু কাজ। এতে আত্মীয়রা অবাক হলেও আনন্দটা যেন আরও বেড়ে গেছে। সন্ধ্যার দিকে বিয়ের অনুষ্ঠান শুরু হবে আমাদের। আপাতত বারান্দায় দাঁড়িয়ে আছি আমি, দৃষ্টি কাজরত অবস্থায় রেয়ানের দিকে। উঠানে স্টেজের কাছে দাঁড়িয়ে সবার কাজ দেখছেন উনি। আনমনে উপরে তাকাতেই আমার সঙ্গে চোখাচোখি হয়ে গেল ওনার। মুচকি হাসলেন উনি, চোখ উঁচিয়ে ইশারা করে বললেন, এখানে দাঁড়িয়ে আছো কেন? ইশারায় এমনি বললাম। উনি এবার তীক্ষ্ণ দৃষ্টি ছুঁলেন আমার দিকে, রুমে চলে যেতে বললেন, অথচ আমি তখনও দাঁড়িয়ে। প্রতিজ্ঞা করেছি রুমে যাব না। ওনার নজর এবার আরও তীক্ষ্ণ হলো, তবে কিছু বললেন না আর। নিজ কাজে ব্যস্ত হয়ে পড়লেন আবার। এর কিছুক্ষণ পর হঠাৎ একটি ছোট ছেলে আমার রুমে এসে ঢুকলো। সরাসরি বারান্দায় এসে আমার পাশে দাঁড়ালো সে। অবাক হলাম, এখানে তো কারো আসার কথা না। এই ছেলে এখানে এসেছে কিভাবে? হারিয়ে গিয়ে ভুলে রুমে ঢুকেনি তো আবার? সন্দেহ কাটাতে হাঁটু গেড়ে বসলাম ছেলেটির সামনে। মুচকি হেসে বললাম, বাবু তোমার নাম কি? ছেলেটি ফোকলা দাঁতে হেসে বলল, মাই নেম ইজ তন্ময়। ছেলেটির গাল টেনে আরেকটু হেসে বললাম, তোমার নাম তন্ময়? ছেলেটি মাথা ঝাঁকালো। আমি আবারও বললাম, তো মিস্টার তন্ময়, আপনি এখানে এসেছেন কিভাবে? হারিয়ে গেছেন বুঝি? ছেলেটি মাথা নাড়িয়ে না জানালো। আমি জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতেই আমার হাতে একটি কাগজ ধরিয়ে দিল সে। বারান্দায় রেলিং গলিয়ে নিচে তাকিয়ে রেয়ানকে উদ্দেশ্য করে তন্ময় বলল, ওই যে আঙ্কেল তোমাকে দিতে বলেছে আমাকে, তাই বলে ছেলেটির মাথায় হাত বুলিয়ে দিলাম। সাথে সাথে আমাকে টেনে নিজের দিকে আনলো সে। আচমকা আমার গালে চুমু দিয়ে দৌড় দিয়ে চলে গেল রুম থেকে। আমি বনে রইলাম, পরপরই মুচকি হাসলাম। হাতে থাকা কাগজ খুলতেই দেখলাম সেখানে বড় বড় অক্ষরে লেখা, রুমে যাও, নাইলে তন্ময়ের বদলে আমি আসছি এখন। সরু দৃষ্টিতে নিচের দিকে তাকালাম আমি। রেয়ান গাছের সঙ্গে হেলান দিয়ে দাঁড়িয়ে আমার দিকে কেমন গম্ভীর ভাব নিয়ে তাকিয়ে আছেন, চোখ সরাচ্ছেন না একদমই। আমি ইশারায় কি জিজ্ঞাসা করলেও ওনার পরিবর্তন ঘটল না। সে নিজের মতোই তাকিয়ে। এবার বেশ অস্বস্তি হতে লাগলো আমার। অস্বস্তি কাটাতে চলে এলাম রুমে। বারান্দার দিকে ফিরেও চাইলাম না আর। সন্ধ্যার শেষ ভাগ। স্টেজে পাশাপাশি বসানো হয়েছে আমাকে আর রেয়ানকে। চারিদিকে আত্মীয়রা ঘিরে ধরেছে আমাদের, এবং ঠিক সামনে বসে আছেন কাজী সাহেব। যেহেতু একবার কোর্ট ম্যারেজ আর ইসলামিকভাবে বিয়ে হয়েছে আমাদের, তাই এখন শুধু ধর্মীয়ভাবেই বিয়ে হবে। কাজী প্রথমে রেয়ানকে বললেন কবুল বলতে। সঙ্গে সঙ্গে আমার দিকে ফিরে বসলেন রেয়ান। লোক লজ্জা ভুলে গিয়ে সবার সামনে আমার হাত ধরে বসলেন। আমি লজ্জার ভীতি নিয়ে তার দিকে তাকাতেই চোখে চোখ রেখে বলে উঠলেন, কবুল কবুল কবুল। চারিদিকে এক ধরনের খুশির
গুঞ্জন শুরু হয়ে গেল মুহূর্তেই। রেয়ানের এহেন নির্লিপ্ত ভাব দেখে হাসি ঠাট্টা আরও প্রবল হলো যেন। আমি লজ্জায় মাথা উঁচু করতে পারছি না। কাজী সাহেব এবার আমাকে বললেন কবুল বলতে। কিভাবে বলবো শব্দটা, আমার অস্বস্তি বেড়েই চলেছে। মনে মনে তীব্র সাহস নিয়ে মাথা উঁচু করে রেয়ানের চোখে চোখ রাখলাম। ওনার মতো করেই কাপা কণ্ঠে বললাম, কবুল কবুল কবুল। ব্যাস, আরও একবার ধর্মীয়ভাবে বিয়ে হয়ে গেল আমাদের। আরও একবার দুজন দুজনের বন্ধনে আবদ্ধ হয়ে গেলাম। এদিকে সবার হই হুল্লোড় আরও বেড়ে গেল। সবচেয়ে বেশি হই হুল্লোড় করলেন ইয়াসিন ভাইয়া আর সবুজ ভাইয়া। ক্যামেরা দিয়ে আমাদের দুজনের ছবি তুললেন বেশ কয়েকটা। তারপর রেয়ানকে উদ্দেশ্য করে দাঁত কেলিয়ে ইয়াসিন ভাইয়া বললেন, কি ভাগ্য তোমার আব্রাহাম ভাই, দুইবার বিয়ে করেছ, আহা। রেয়ান ভ্রু কুঁচকে তাকালেন। ইয়াসিন ভাইয়া চুপ হয়ে গেলেন সাথে সাথে। সবুজ ভাইয়া বললেন, ভাই ইয়াসিন কিন্তু ঠিক বলেছে, তোর একটা কপাল। সবুজ ভাইয়ার কথায় সায় দিল আবদ্ধ। রেয়ান স্থির কণ্ঠে বললেন, আমি কিন্তু একজনকে দুবার বিয়ে করেছি, তোদের বাজে চিন্তার মতো দুজনকে বিয়ে করিনি। তিনজনেই চুপসে গেল এবার, কেননা তাদের চিন্তা ভাবনা কিছুটা এমনই ছিল। তাছাড়া পাশে নিজেদের প্রেয়সীরা দাঁড়িয়ে আছে। এমনিতেই রেয়ানের এহেন কথায় তারা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে তাদের দিকে। তার ওপর রেয়ান মানেই তাদের ইজ্জতের ফালুদা। মেয়েদের সামনে ইজ্জতের হামলা তো মানা যায় না। সুতরাং এখন চুপ থাকাটাই শ্রেয় মনে করছেন আবদ্ধ, সবুজ আর ইয়াসিন ভাইয়া। দিঘি তেমন কিছু না বললেও মেহরুন আর কুহু রেগে গেল প্রচুর। সবুজ আর ইয়াসিন ভাইয়াকে ভেঙচি দিয়ে আমার পাশে এসে দাঁড়ালো তারা। কানের কাছে ঝুঁকে ফিসফিসিয়ে বলল, মিরু, আমরা তো এখনো বিয়ে করতে পারলাম না, আর তুই একেবারে দুইবার বিয়ে করলি, বাহ। আমি মৃদুভাবে ঝাঁঝালো কণ্ঠে বললাম, তোরাও শুরু করে দিয়েছিস? ভাইয়া আর তোদের মধ্যে পার্থক্য কী রইল? মেহরুন দাঁত বের করে হেসে বলল, আমরা সবাই তো একই ক্যাটাগরির, বুঝিস না কেন? হুদা ওদের সাথে রাগ করে একটু মজা নিচ্ছি আর কি। মাথা নিচু করে ছোট্ট নিঃশ্বাস ফেললাম আমি। এদের কিচ্ছু হবে না, কখনো না। পাশাপাশি বসে থাকা আমাদের সামনে লাইটিংয়ের সমুদ্র বয়ে যাচ্ছে। সবার ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকা, সরাসরি লাইটের আলো মুখে পড়া এবং ক্যামেরাম্যানদের এভাবে সেভাবে পোজ দিতে আদেশ দেওয়া প্রায় 1 ঘন্টা 2 ঘন্টা ধরে সহ্য করছি আমি। এখন রীতিমতো বিরক্ত লাগছে আমার। না, প্রচণ্ড আকারে রাগ হচ্ছে। পানির পিপাসাও পেয়েছে প্রচুর। কোনো মতে নিজেকে নিয়ন্ত্রণ করে রেখেছি আমি। এই সময় রেয়ান শান্ত কণ্ঠে বললেন, তোমার কি খারাপ লাগছে, ক্ষুধা লেগেছে? ধরা গলায় বললাম, পানি খাবো। সঙ্গে সঙ্গে ইয়াসিন ভাইয়াকে ইশারায় ডাকলেন রেয়ান। ভাইয়া আসতেই পানি আনতে বললেন উনি। পানি আনতেই সেটা ধীরে সুস্থে পান করে লম্বা একটা নিঃশ্বাস ফেললাম আমি। পুরোপুরি না হলেও আগের চেয়ে একটু আরাম পাচ্ছি এখন। তবে লাইটের আলো অসহ্য লাগছে। সঙ্গে ক্যামেরাম্যানদের বকবক তো আছেই। রেয়ান হয়তো বুঝতে পারলেন আমার অবস্থা। ক্যামেরাম্যানদের ডেকে বললেন, আর কত ছবি তুলবেন? যতটুকু তুলেছেন ততটুকুই যথেষ্ট, আর তোলা লাগবে না। ক্যামেরাম্যানও মেনে নিল, আর আমিও বেঁচে গেলাম সে রাস্তায়। সত্যিই কি বেঁচে গেলাম? না। রেয়ান নামক ব্যক্তিটি যে আমাকে সর্বদা জ্বালাতে প্রস্তুত। কানের কাছে ফিসফিসিয়ে বললেন উনি, তুমি তো দেখি অনেক উইক মরুভূমি, খাবার টাবার খাও না, ভাত দেয় না কেউ? আর আগে চোখে তাকালাম রেয়ানের দিকে।
উনি নিঃশব্দে হাসলেন। সময়ের সাথে সাথে ওনার হাসির তীব্রতাও বাড়ছে, সঙ্গে ফাজলামো তো আছেই। উনি আবারও বললেন, চিন্তা করো না, আমি কিন্তু তোমাকে ভাত খেতে দেব। এতটা নির্দয় নই আমি। ঝাঁঝালো কণ্ঠে বললাম, ঠিক বলেছেন, আপনি নির্দয় নয়, আপনি পাষাণ। তাই? হ্যাঁ তাই। মিথ্যা। আমি বলেছি না সত্যি? বলনি তো। তার নির্বিকার কণ্ঠ। প্রচণ্ড রাগ হলো আমার। আচ্ছা, কথায় কথায় বলার কি খুব প্রয়োজন? হয়তো। না হলে কি আমাকে জ্বালাতে পারবেন উনি? মোটেও না। প্রবল রাগ নিয়ে বললাম, এ সময়ও কি আপনার ফাজলামো করা প্রয়োজন রেয়ান? সে ভ্রু কুঁচকে বললেন, তোমাকে বলে ফাজলামো করব নাকি আমি? এক মুহূর্তের জন্য বোকা বনে গেলাম আমি। পরক্ষণে অতি বিরক্তিতে কথাই বললাম না আর। দেয়ালের সাথে ঠেসে দাঁড়িয়ে আছে দিঘি। তার ঠিক সামনে দাঁড়িয়ে আছে আবদ্ধ। বুকে দুহাত ভাঁজ করে শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে দিঘির দিকে। পরপরই ঘড়ির দিকে তাকালো সে। রাত 12টা বাজে। একটু আগেই অনুষ্ঠান শেষ করে রুমে ঢুকেছিল তারা। সেই থেকে দিঘিকে এমনভাবে আটকে রেখেছে আবদ্ধ। চোখ ঘুরিয়ে আবার দিঘির দিকে তাকালো আবদ্ধ। দিঘির অস্বস্তি হতে লাগলো। কাট কাট কণ্ঠে বলল, আমার অস্বস্তি হচ্ছে, সামনে থেকে সরুন। আবদ্ধ কাতর হয়ে গেল মুহূর্তেই। এক কদম এগিয়ে এলো, করুণ স্বরে বলল, এত অভিমান কিসের জন্য দিঘি? আমাদের মাঝে না সব ঠিক হয়ে গেছে, তাহলে এসব কি? দিঘির পরিষ্কার কণ্ঠ, আমার সময় লাগবে। আবদ্ধ প্রশ্ন করে উঠে, আর কত সময় নেবে? তোমার এই সময় ফুরাবে না কখনো? আমাকে নিঃস্ব করে দিয়ে তারপর? দিঘি উত্তর না দিয়ে চুপ করে থাকে। আবদ্ধ দিঘির সাথে একদম ঘেঁষে দাঁড়ায়। দিঘি শক্ত মুখে দাঁড়িয়ে থাকে। তখনই ধীরভাবে আবদ্ধের গলা শোনা যায়, কে তুমি? দিঘি চমকে উঠে আবদ্ধের প্রশ্নে এহেন কণ্ঠে। অবাক হয়ে তাকায়। আবদ্ধ আগের ন্যায়ই বলে, আমি তো এই দিঘিকে চিনি না, কে তুমি? আমার দিঘি তো এমন না, চঞ্চল দুষ্ট সে, সবাইকে ক্ষমা করতে জানে সে। তুমি তো সেটা পারো না। আমার দিঘি কখনোই হতে পারো না তুমি, কখনো না। এই মেয়ে, আমার দিঘিকে কোথায় লুকিয়ে রেখেছ? তাকে ফিরিয়ে দাও না প্লিজ। তাকে ছাড়া যে আমি বড্ড একলা, প্লিজ ফিরিয়ে দাও। দিঘির বুক কেঁপে ওঠে, কথা গলায় দলা পাকিয়ে যায়। কিছু বলতে পারে না সে। আবদ্ধ টলমলে চোখে দিঘির পানে তাকিয়ে থাকে উত্তরের আশায়, অথচ দিঘি নিরুত্তর। আবদ্ধর উত্তর হিসেবে একরাশ কান্না এসে ভর করে দিঘির মাঝে। কেঁদে দেয় সে। আবদ্ধকে শক্ত করে জড়িয়ে ধরে কাঁদো গলায় চেঁচিয়ে বলে, আমি তোমাকে একলা থাকতে দেব না আবদ্ধ, নিঃস্ব হওয়ার আগেই নিজের মাঝে জড়িয়ে নেব। অথবা নিয়েছি। তুমি শুধু আমার আবদ্ধ, শুধুই আমার। সঙ্গে সঙ্গে একরাশ শান্তি বয়ে গেল আবদ্ধের সর্বাঙ্গে। তার চেয়েও বেশি খুশি হলো দিঘি তাকে তুমি বলায়। আজ প্রথম আবদ্ধকে তুমি বলেছে দিঘি। আনন্দ আনন্দ লাগছে আবদ্ধর। প্রশান্তির নিঃশ্বাস ফেলছে আবদ্ধ। রাত বাজে 1টা। মিস্টার রায়হান আহমেদ রেয়ান এখন রুমে আসেননি। তার অপেক্ষায় বিছানায় ঘোমটা এঁটে বসে আছি আমি। অস্বস্তিতে ভুগছি। উনি কি আসবেন না ভাবনার মাঝেই এসে পড়লেন রেয়ান। রুমে ঢুকেই তড়িৎ গতিতে দরজা বন্ধ করে দিলেন। দরজার ওপাশ থেকে ইয়াসিন আর সবুজ ভাইয়ার কণ্ঠস্বর শোনা যাচ্ছে। দরজায় জোরে আঘাত করতে করতে ইয়াসিন ভাইয়া চেঁচিয়ে বলছেন, এটা ঠিক করলেন না আব্রাহাম ভাই। আমাদের দাবি না মেনে
ভেতরে ঢোকা মোটেও ঠিক হয়নি তোমার ব্যাংক থেকে আমাদের টাকা দিতেই হবে। রেয়ান উঁচু গলায় জবাব দিলেন, ব্যাংক থেকে চেয়ে নে, মানা করেছে কে? সবুজ ভাইয়া বললেন, তার জন্য ক্রেডিট কার্ড পাসওয়ার্ড তো দে। রেয়ান জবাব দিলেন না। আস্তে আস্তে ওনাদের গলার স্বরও কমে এলো। তবে যাওয়ার আগে ইয়াসিন ভাইয়া আবারও চেঁচিয়ে বললেন, এ বিষয়ে কিন্তু মিছিল হবে, মিছিল। বাসর রাত নিয়ে এ প্রথম মিছিল করব আমি। প্রখর মিছিল। ইতিহাসে সোনালি অক্ষর দিয়ে নাম লেখা হবে আমার। কিন্তু আমরা কেউই তার কথার বিন্দুমাত্র আগ্রহ প্রকাশ করছি না বলে মনে হয়। বরং তুচ্ছভাবে ডাস্টবিনের সবচেয়ে নিচের স্তরে ছুঁড়ে মেরেছি। অদ্ভুত চিন্তা ভাবনার মাঝেই রেয়ান এগিয়ে এলেন আমার দিকে। পাশে বসলেন। ঘোমটাটা তুলতেই প্রথম ভ্রু কুঁচকালেন উনি। গম্ভীর গলায় বললেন, আটা ময়দা লাগিয়ে তো পেতনি সুন্দরী হয়ে গেছো মিসেস, যাও ফ্রেশ হয়ে আসো। আমি মাথা নাড়ালাম, তারপর চলে গেলাম ফ্রেশ হতে। লাল রঙের একটা শাড়ি পরে বেরিয়ে এলাম ওয়াশরুম থেকে। ইতিমধ্যে উনি ভারী পাঞ্জাবিটা পাল্টে একটা নরম ধূসর রঙের পাঞ্জাবি পরেছেন। আমি তার সামনে এসে দাঁড়াতেই আমাকে তীক্ষ্ণ দৃষ্টিতে একবার পা থেকে মাথা অবধি দেখলেন উনি। তারপর বললেন, রুমের লাইট অফ, চাঁদের আলো রুমে ছড়িয়ে যাচ্ছে। তুমি লাল রঙের শাড়ি পরে আছো, এখন আর কিসের অভাব জানো? আমি জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালাম। উনি মুচকি হেসে বলে উঠলেন, একটা মোমবাতির অভাব। তোমার হাতে মোমবাতি ধরিয়ে দিলেই সম্পূর্ণরূপে পেতনি হয়ে যাবে তুমি। ভরকে গেলাম। রাগে শরীর থরথর করে কেঁপে উঠল আমার। উনি শব্দ করে হাসছেন। অন্য সময় হলে হয়তো তার এই হাসিটা অনেক মধুর মনে হতো আমার, কিন্তু এই মুহূর্তে প্রচণ্ড বিরক্ত লাগছে। গা জ্বলে যাচ্ছে হাসিটা দেখে। রেয়ান হাসি থামালেন, আমার দিকে ঝুঁকে গেলেন। হঠাৎ আমার চোখ বড় বড় হয়ে গেল। সরতে চাইলে বাহু ধরে বাধা দিলেন উনি। মুচকি হেসে ডান গালে চুমু দিলেন পরপর দুবার। কানের কাছে ফিসফিসিয়ে বললেন, সেনি সেভিউ রুম মেরুভূমি। আমার মনে হলো আমি নিঃশ্বাস নিতে পারছি না। জোরে জোরে নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করলাম। রিয়ান সরে এলেন। আচমকা আমার হাত ধরে বললেন, চলো হাঁটবো। পাল্টা প্রশ্ন করলাম না। নির্বাকভাবে তার সঙ্গে চলে এলাম একটা নির্জন নিরিবিলি সরু রাস্তার ধারে, যার আশপাশে আছে নদী আর অন্য পাশে আছে গাছগাছালি। উনি হেঁটে চলেছেন আমার হাত ধরে। তার হাতের বাঁধনে আবদ্ধ আমার হাত। পাশাপাশি হাঁটতে থাকা আমাদের মনে অনুভূতিগুলো আষ্টে পৃষ্ঠে জড়িয়ে যাচ্ছে প্রকাশ্যে। ভালোবাসার তীব্রভাবে ছড়িয়ে পড়েছে আমাদের মাঝে। এটাই তো পথ চলা, এটাই তো শুরু। হঠাৎ রেয়ান গলা ছেড়ে গান গেয়ে উঠলেন, সোনার পালঙ্কের ঘরে লিখে রেখেছিলেম দ্বারে, যাও পাখি বলো তারে, সে যেন ভোলে না মোরে, সুখে থেকো ভালো থেকো, মনে রেখো এই আমারে। বুকের ভেতর নোনা ব্যথা, চোখে আমার ঝরে কথা, এপার ওপার তোলপার একা, মেঘের ওপর আকাশ ওরে, নদীর ওপার পাখির বাসা, মনে বন্ধু বড় আশা, যাও পাখি যারে উড়ে, তারে কইও আমার হয়ে, চোখ চলে যায় দেখবো তারে,
মন চলে যায় অদূর দূরে, যাও পাখি বলো তারে, সে যেন ভোলে না মোরে, সুখে থেকো ভালো থেকো, মনে রেখো এই আমারে। যাও পাখি বলো তারে গল্পটি শেষ হয়ে গেল। আপনাদের কাছে গল্পটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই নতুন নতুন আরও গল্প পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন।